আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি এই পর্যালোচনায়। আমাদের পর্যালোচনার বিষয় হচ্ছে নেতানিয়াহুকে শায়েস্তা করতে সাবেক সেনা প্রধানের অ্যাকশন। আপনাদের মতামত বা প্রশ্ন থাকলে ইউটিউবের কমেন্ট বক্সে গিয়ে লিখুন। দর্শক, ইসরায়েলের সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোট আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরিয়ে দেশের ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করবেন। এ খবর দিয়েছে তুরস্কের অনলাইন টিআরটি ওয়ার্ল্ড। 2015 থেকে 2019 সাল পর্যন্ত ইসরায়েলের সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করা এবং বর্তমানে ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকোট মঙ্গলবার সন্ধ্যায় এক ভাষণে তার নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক ঘোষণা দেন। তিনি বলেন, অক্টোবরে ব্যর্থ এই সরকারের মেয়াদ শেষ হবে কবে? আইজেনকোট প্রতিশ্রুতি দেন তার নেতৃত্বাধীন সরকার জাতীয় নিরাপত্তা, বাধ্যতামূলক সামরিক সেবা এবং সরকারি শিক্ষা খাতে সাহসী সিদ্ধান্ত নেবে। পাশাপাশি 2023 সালের 7 অক্টোবরের গোয়েন্দা ব্যর্থতার ঘটনায় একটি রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠন করা হবে বলেও প্রতিশ্রুতি দিয়েছেন আইজেনকোট। এদিকে নেতানিয়াহুর উপর রাজনৈতিক চাপ আরো বাড়িয়ে দিয়েছেন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। মঙ্গলবার তিনি দাবি করেন নেতানিয়াহু নিজের সরকারি পরিচালনা করতে অক্ষম। এক সাক্ষাৎকারে বেনেট বলেন, কট্টর ডানপন্থী মন্ত্রী ইতামার বেন গাভির, বেজালেল স্মোট্রিচ এবং অতি অর্থোডক্স রাজনৈতিক গোষ্ঠীগুলো কার্যত প্রধানমন্ত্রীকে পুরোপুরি নিয়ন্ত্রণ করছে। তিনি বলেন, আমি শুরু থেকেই বেন গাভিরকে আমার সরকারে জায়গা দিতাম না। বেনেটের ভাষ্য, নেতানিয়াহু এখন আর নিজের মন্ত্রীদের নিয়ন্ত্রণ করতে পারছেন না, কারণ তিনি সম্পূর্ণভাবে তাদের রাজনৈতিক সমর্থনের উপর নির্ভরশীল। তার দাবি, বর্তমান সরকারের কর্মকাণ্ড ইসরায়েলের আন্তর্জাতিক অবস্থানকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। সরকারের ভুল নীতির কারণে দেশটি ক্রমাগত নিজেরই ক্ষতি করছে, অথচ আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের অবস্থান তুলে ধরার জন্য কার্যকর পররাষ্ট্র নীতি পরিচালনা করা হচ্ছে না। বেনেট আরো বলেছেন, গাজা, লেবানন এবং ইরানকে কেন্দ্র করে দীর্ঘ সময় ধরে চলা সংঘাত ইসরায়েলের দীর্ঘদিনের সামরিক নীতির পরিপন্থী। তার ভাষায়, যখন একটি যুদ্ধ এত দীর্ঘ সময় ধরে টেনে নেওয়া হয়, তখন তা আমাদের অর্থনীতিকে দুর্বল করে দেয়, আমাদের রিজার্ভ সেনাদেরও ক্লান্ত করে ফেলে। তিনি দ্রুত ও নিবিড় সামরিক অভিযান পরিচালনার মাধ্যমে পরিস্থিতি স্থিতিশীল করার পক্ষে মত দিয়েছেন। প্রিয় দর্শক, সামনে ইসরায়েলের নির্বাচন। এই নির্বাচনটি 27 অক্টোবর হওয়ার কথা রয়েছে। তবে দেশটির স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, অতি অর্থোডক্স দলগুলোর সঙ্গে সম্ভাব্য সমঝোতা হলে ভোটের তারিখ এগিয়ে 20 অক্টোবর করা হতে পারে। এই যে ভোট আসছে, এই ভোটকে পরিহার করবার জন্যই নেতানিয়াহু বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করছেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একমত হতে পারেননি। মূল কারণ হচ্ছে, যুদ্ধ জিইয়ে রেখে যতদিন তিনি ক্ষমতায় থাকতে পারেন। ইতোমধ্যে তার বিরুদ্ধে দুর্নীতির মামলা চলমান। এই দুর্নীতি মামলা বন্ধ করতে খোদ ডোনাল্ড ট্রাম্পও ইসরায়েলের প্রেসিডেন্ট হারজগকে ফোন দিয়েছিলেন, কিন্তু হারজগ স্পষ্টভাবে বলেছেন যে নেতানিয়াহু যদি ঘোষণা দেন রাজনীতি থেকে সরে যাবেন, প্রধানমন্ত্রীর পদ থেকে চলে যাবেন, তাহলে এই মামলা উইথড্র হতে পারে, নইলে নয়। এই পরিপ্রেক্ষিতে নেতানিয়াহু ঘরে এবং বাইরে উভয়মুখী সংকটের মধ্যে আছেন। এখন তার সামনে একটাই পথ, সেই পথটি হলো যুদ্ধকে প্রলম্বিত করা এবং ক্ষমতায় থাকা। না হলে কোনোভাবেই অক্টোবরের আসন্ন নির্বাচনকে ঠেকাতে পারবেন না নেতানিয়াহু। এটা বোঝেই তিনি বারবার লেবাননের উপর হামলা করছেন। মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের পিতা হিসেবে চিহ্নিত, সেই পিতার কথা এখন পুত্র ইসরায়েল শুনছে না, কেবলমাত্র নেতানিয়াহুর ক্ষমতার অভিলিপ্সাকে দীর্ঘমেয়াদী করতে। তো কি অবস্থা আপনারাই বুঝতে পারছেন প্রিয় দর্শক। তো দেখুন,
মারিভ পরিচালিত এক জনমত জরিপে দেখা গেছে 34% ইসরায়েলি মনে করেন প্রধানমন্ত্রী হওয়ার জন্য সবচেয়ে উপযুক্ত প্রার্থী হচ্ছেন সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোট। অন্যদিকে চ্যানেল 12-এর এক জরিপে পূর্বাভাস দেওয়া হয়েছে আইজেনকোটের ইয়াশার পার্টি 120 সদস্যের নেসেটে 22টি আসন পেতে পারে। সেখানে বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টি 24টি আসন নিয়ে সামান্য ব্যবধানে এগিয়ে থাকবেন। তবে নাফতালি বেনেট যে জোট করেছেন সেই জোটে ডানপন্থী, বামপন্থী, মধ্যমপন্থী সব রাজনৈতিক দলই রয়েছে। এখন নাফতালি বেনেটের জোট একদিকে, অন্যদিকে গাদি আইজেনকোটের পার্টি, সব মিলিয়ে নিঃসঙ্গ হয়ে পড়েছেন নেতানিয়াহু। নেতানিয়াহু কি শেষ পর্যন্ত তার গদি ধরে রাখতে পারবেন? নেতানিয়াহু কি শেষ পর্যন্ত নির্বাচন পেছাতে পারবেন? পারবেন না বলেই পেন্টাগনের বিশ্লেষণ থেকে শুরু করে বিশ্বের তাবৎ বড় বড় সামরিক এবং সমর বিশ্লেষকরা মতামত দিচ্ছেন। দেখুন, পেন্টাগনের গুরুত্বপূর্ণ শীর্ষ সামরিক কর্মকর্তারা বলছেন যে এই যুদ্ধে স্পষ্টত ইসরায়েল পরাজিত হয়েছে দুটো কারণে। প্রথম হচ্ছে সামরিক সক্ষমতার দিকে তার দুর্বলতা প্রকাশিত হয়ে গেছে। ইরান কদিন আগে বলেছে যে হাজার হাজার হামলা হয়েছে তেল আবিব এবং অন্যান্য অঞ্চলগুলোতে, কিন্তু গণমাধ্যমের উপর এমবার্গো দেবার কারণে তেহরান যে পরিমাণ হামলা করেছে, যে পরিমাণ ক্ষয়ক্ষতি করেছে ইসরায়েলে, সেগুলো প্রকাশিত হয়নি। কিন্তু জনগণ তো জানে ইসরায়েলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। ফলে ইসরায়েলের জনগণ এখন ভয়াবহ ক্ষুব্ধ নেতানিয়াহুর উপর। প্রায় সবগুলো জরিপেই দেখা যাচ্ছে যে 60 থেকে 70% মতামত নেতানিয়াহুর বিরুদ্ধে। মানে এই মুহূর্তে যদি নির্বাচন করেন তাহলে গোহারা হারবেন নেতানিয়াহু। এখন এই হারের লজ্জা, হারের দায় ভার কাঁধে নিতে চাইছেন না বলেই নেতানিয়াহু চান যে যুদ্ধ চলতেই থাকুক, যুদ্ধকালীন পরিস্থিতি দেখিয়ে তার ক্ষমতাও প্রলম্বিত হবে। কিন্তু সেটি আদতে বা শেষ পর্যন্ত সম্ভব হবে বলে মনে হচ্ছে না। দেখুন, ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ বাঁকে আমরা উপস্থিত হয়েছি। বলা যায় যে এই প্রথম ইসরায়েলের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের নীতির সুস্পষ্ট দ্বিমত হয়েছে। এর আগে এই ধরনের দ্বিমত দেখা যায়নি। মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপ স্টেটে ইসরায়েল পন্থীদের একটা ভয়াবহ প্রভাব আছে। সেই প্রভাবকে উপেক্ষা করে ডোনাল্ড ট্রাম্প, জেডি ভ্যান্স এবং তার পরিষদের ঐকান্তিক ইচ্ছার কারণেই ইরানের সঙ্গে সর্বশেষ এই চুক্তিটি সম্পাদিত হয়েছে। আর এই চুক্তির মধ্য দিয়ে সুস্পষ্টভাবে নগ্ন পরাজয় ইসরায়েলের যে হয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রও যে হেরে গেছে সেটাও চুক্তির জন্য মুখিয়ে থাকার এই অবস্থা দেখেই বোঝা যাচ্ছে। তো আগামী দিনে কি হবে? আমরা দেখছি যে লেবাননে বারবার হামলা করছে ইসরায়েল। এর কারণটা কি? এর একটাই কারণ, ইসরায়েল নিশ্চিত করেই জানে যে তাদের মূল শত্রু লেবানন বা লেবাননের সরকার বা সেনাবাহিনী নয়, তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী হচ্ছে হিজবুল্লাহ। ইতিমধ্যে হিজবুল্লাহ ইসরায়েলের ভূখণ্ডের চারপাশে এমন ভাবে ঘাঁটি গেড়েছে, বিশেষ করে উত্তর এবং পূর্বাঞ্চলীয় এলাকাগুলোতে, যে আগামী দিনে এই হামলা প্রখর এবং প্রকট হবে। কারণ ইরান ইতিমধ্যে শক্তির সক্ষমতা দেখিয়েছে। ইরানের কাছ থেকে আরো বিপুল সমর্থন এবং অস্ত্র, গোলাবারুদ যা যা প্রয়োজন তা পাবে এই প্রক্সি এলাই হিজবুল্লাহ। সুতরাং আগামী দিনে হামলাগুলো আরো সূক্ষ্ম, দুর্ভেদ্য এবং লক্ষ্যভেদী হবে। তাতে বেকায়দায় পড়বে ইসরায়েল। ফলে ইসরায়েল এখন কি করছে, যে কৌশল হিসেবে লেবাননের নিরীহ জনপদগুলোতে হামলা করছে। তারা কিন্তু হিজবুল্লাহর সামান্যতম দুর্বলতাও প্রকাশ করতে পারেনি বা হিজবুল্লাহকে নাস্তানাবুদ করতে পারেনি। হিজবুল্লাহর নেতাকে হত্যা করা হয়েছে, হাসান নাসরুল্লাহকে, আপনারা জানেন। তার জায়গায় নতুন নেতা এসেছে। হিজবুল্লাহর চেইন অফ কমান্ডকে ধ্বংস করার জন্য মাঝ পর্যায়ের অনেক কমান্ডারকে হত্যা করেছে ইসরায়েল, কিন্তু তারপরেও হিজবুল্লাহর টিকিটিও স্পর্শ করতে পারেনি ইসরায়েলি সেনাবাহিনী, আইডিএফ। এই বিপুল শক্তিমত্তা এবং সামর্থ্যের কারণেই নেতানিয়াহুর এখন ভয় হচ্ছে যে তার ক্ষমতায় থাকা অবস্থাতেই যদি ন্যাক্কারজনক সামগ্রিক পরাজয় ঘটে, তাহলে তিনি কোথায় গিয়ে দাঁড়াবেন, কোথায় মুখ লুকাবেন আর কোথায় পালাবেন। তবে মাঝে মধ্যে আমরা তথ্য পাই যে তিনি যখন ভয়াবহ যুদ্ধ শুরু হয়, বিশেষ করে ইরানের সঙ্গে যে যুদ্ধটি হলো, এর মধ্যে কয়েক দফা গ্রিসে গিয়ে পালিয়েছেন, সাইপ্রাসেও দু একবার গিয়েছেন। যেহেতু কাছাকাছি, তিনি হেলিকপ্টার বা বিশেষ বিমানে করে চট করে চলে যান।
তো প্রিয় দর্শক, এখন আমরা দেখতে পাচ্ছি যে নেতানিয়াহু ঘরে বাইরে প্রচন্ড প্রতিরোধের মুখে আছেন। আমরা প্রত্যাশা করি যে আগামী অক্টোবরে যে নির্বাচনটি হতে যাচ্ছে এর মধ্য দিয়ে নেতানিয়াহু সুস্পষ্টভাবেই হেরে যাবেন, ইসরায়েলের জনগণের বিজয় হবে। দর্শক ভালো থাকুন, শুভেচ্ছা নিরন্তর, আল্লাহ হাফেজ।